নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ যে অর্জুন সিং যে মনোনয়ন নথি জমা দিয়েছিলেন তাতে নিজের আর্থিক বিনিয়োগের তথ্য গোপন করেছিলেন তিনি, এবং অর্জুন সিং এর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেছেন ভাটপাড়া তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম। সোমবার জগদ্দল বাবু কোয়ার্টারে এক সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ তুলেছেন। গোপন তথ্যের নথির প্রতিলিপি নিয়ে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে লোকসভা স্পিকার, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন সোমনাথ বাবু। তিনি জানান, সাংসদ অর্জুন সিং এর নিজের নামে প্রায় 4 কোটি টাকার শেয়ার কেনা থাকা সত্ত্বেও তিনি তার মনোনয়নপত্রে তা উল্লেখ করেননি। এটা এক প্রকার জালিয়াতি। তাই তিনি সাংসদ পদ খারিজের দাবিতে দেশের রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার থেকে শুরু করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। इलेक्शन कमीशन का जो गाइडलाइन है, जो एफिडेविट किया गया है, वो सटीक आइन संगत है, कानून के संगत है, माने कानून के दृष्टि में वो सही है और वही हम लोगों ने किया है। मूर्खों का जवाब नहीं दिया जाता है। मूर्ख चिल्लाते हैं, उसका जवाब मुझे देना पड़ेगा, ऐसा नहीं होता है। वो सटीक फोरम में उनको मालूम नहीं है कौन सटीक फोरम है, या तो कोर्ट में जाएं या तो इलेक्शन कमीशन के पास जाएं। इसमें प्रधानमंत्री, राष्ट्रपति और स्पीकर का कोई मतलब नहीं है। मैं उनको बताता हूं कि इस फोरम में जाएंगे, उस फोरम में जाएं, सटीक जवाब उनको सटीक फोरम में मिल जाएगा। मूर्खों का जवाब हम लोग नहीं देते हैं। ফেসবুকে প্রতারণার ফাঁদে শান্তিপুরের যুবক। বারবার বিজ্ঞাপন দেখার পরে বারবার ব্যাংকে সিএসপি পাওয়ার জন্য তিনি বারবারই টাকা দিতে চান এবং টাকা দেন তিনি। তারপরে তিনি একটা সময় গিয়ে বুঝতে পারেন যে তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তিনি ঠকে যাচ্ছেন। ইতিমধ্যেই কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফেসবুকে বিজ্ঞাপন দেখে প্রতারণার ফাঁদে পড়লেন শান্তিপুরের এক যুবক। সূত্রে খবর, শান্তিপুর থানার অন্তর্গত নরসিংহপুর গ্রামের বাসিন্দা বিক্রম কুলু অক্সিজেন কোম্পানির একটি বিজ্ঞাপন দেখতে পান। সেখানে বিভিন্ন ব্যাংকের সিএসপি দেওয়ার কথা বলা হয়। বিজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের জন্য একটি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় 15,000 টাকা জমা দেওয়ার কথাও বলা হয়। অভিযোগ, বিক্রমবাবু সেই টাকা জমা দেওয়ার পরেও খেপে খেপে তার থেকে আরও টাকা চাইতে শুরু করে ওই সংস্থা। এর জন্য আমাদের কৃষ্ণনগর থানা সাইবার ক্রাইমে এর জন্য আমি অ্যাপ্লাই করেছি, রিপোর্ট করেছি। আমি এখনো জানতে পারিনি আমার সাথে চিটিং করছে, আমি এখনো জানতে পারিনি। কিন্তু এর মধ্যে আমি জানি যে ফুলিয়া একজন দুলাল মণ্ডল নামে এক ব্যক্তি আছে, যার অ্যাকাউন্টে আমি ওই টাকা 80,000 টাকা দিয়েছি এবং অন্য অ্যাকাউন্টে আর 15,600 টাকা দিয়েছি। টাকা দিয়ে গেলেও কোনো লোক ওই সংস্থার তরফে পাঠানো হয়নি বলে জানিয়েছেন বিক্রমবাবু। এখনো পর্যন্ত কোম্পানি তার থেকে 95,600 টাকা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনা গতি প্রকৃতি দেখে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। পূর্ব বর্ধমান জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এবং এই সংক্রমণের রেশ টানতে প্রশাসন 7 দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তাতেও সচেতন নয় সাধারণ মানুষ। বাজার খুলতেই দোকানপাট, সবজি, মাছ বাজারে মানুষের ঢল। তার জেরে দোকানপাট খোলা ও বন্ধের সময়সীমা নির্দেশিকা জারি করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। 31শে অগস্ট পর্যন্ত ভোর 4টে থেকে বেলা 10:30 পর্যন্ত খোলা থাকবে বাজার। মিষ্টি ও চায়ের দোকান খোলা রাখা যাবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মুদিখানা দোকান খোলা থাকবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সরকারের এইরকম সিদ্ধান্ত কোনটা ঠিক কোনটা ভুল আমরা এখনো সঠিক বুঝতে পারছি না। কখনো বলছেন 7 দিন বন্ধ, কখনো বলছেন 5টা থেকে 10টা থেকে 5টা। আমার মনে হয় কমপ্লিট 7 দিনের একটা লকডাউন করুক, তাতে এই ডিজিজ থেকে মানুষটা কিছুটা হলেও রিলিফ পাবে। একদিন করে অফ করে করে যেটা করছে, প্রচুর মানুষ একসঙ্গে তার পরের দিন মার্কেটে বেরোচ্ছে, তাতে একটাই জিনিস হচ্ছে, আরও রোগটা সংক্রমণে আরও সহযোগিতা হচ্ছে। কলকাতা বিমানবন্দরের টার্মিনালে প্রত্যেকটি ভলভো বাসে অভিযান চালাচ্ছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এনএসসিবিআই থানার পুলিশ এই উদ্যোগ নিয়েছে। মাস্ক না পরলে যাত্রীদের বাস থেকে নামিয়ে সতর্ক করছে পুলিশ। দেখা হচ্ছে প্রত্যেকের মুখে মাস্ক আছে কিনা। কেউ মাস্ক না পরলে তাকে বাস থেকে নামিয়ে সতর্ক করা হচ্ছে।
তারপর তার হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছে। পুলিশের বক্তব্য, সরকারি নির্দেশ সবাইকে মানতেই হবে, নিয়ম মেনে মাস্ক পরতে হবে, তারপরেই গন্তব্যস্থলে যেতে দেওয়া হবে। পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। সকাল থেকে চলছে এই অভিযান। পুলিশ জানিয়েছে আজ থেকে এই অভিযান চালানো শুরু হলো, আগামী দিনে রুটিন মেনে চলবে এই অভিযান। জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারের নেতা অনন্তদেব মহারাজের বাড়িতে পুলিশের অত্যাচারের নিন্দা করেন দিলীপ ঘোষ। রাজ্যে গণতন্ত্রের কোনো স্থান নেই বলেও কটাক্ষ করেছেন তিনি। এদিন শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে যান, দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিজেপি পার্টি অফিসে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দীপেন প্রামাণিক, রবীন্দ্রনাথ বোস, বিজেপির সভাপতি বাপি গোস্বামী। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বা যারা ক্রিটিক্যাল অসুস্থ আছেন, পুরনো অসুখে, তাদের চিকিৎসা হচ্ছে না, তারা কষ্টের মধ্যে আছেন। কারণ কি, কোভিড হসপিটালে সবার দৃষ্টি কোভিডেরও ট্রিটমেন্ট হচ্ছে না, আর সাধারণ যারা অসুস্থ আছেন রোগী, তাদের ট্রিটমেন্ট হচ্ছে না, জায়গা পাচ্ছেন না, ডাক্তার পাচ্ছেন না। এই একটা ভয়ঙ্কর পরিবেশ, কতদিন এরকম চলবে জানা নেই। সরকারের একটা বিশেষ নজর দেওয়া উচিত। দেখুন, এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় 15 জন ডাক্তার মারা গেছেন কোভিডে। অনেক পুলিশ অফিসার মারা গেছেন, বহু সাংবাদিক অসুস্থ হয়েছেন, সাধারণ মানুষ তো হচ্ছেনই। ফলে সরকারি ব্যবস্থার অপ্রতুলতা, প্রথম থেকে কিটস বিপির অভাব, তারপরে নার্সরা অসুস্থ হয়েছেন, ডাক্তার অসুস্থ, অনেকে বাংলা ছেড়ে চলে গেছে। এই সরকারের প্রতি লোকের বিশ্বাস চলে গেছে। এখন একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Or in media and entertainment.
the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর। এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। হাওড়ায় এক মহিলা তিনি অভিযোগ করেন যে তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং খাবারের মান নিম্নমানের, সেই নিয়েই তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। পশ্চিমবাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত আস্ফালন করলেন, তিনি পরিষ্কার জানালেন বিশ্বের চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবাংলায় আছে, ভারতবর্ষের সেরা চিকিৎসা ব্যবস্থা বাংলায়। আর আজকে হাওড়ার করোনা রোগী দেখিয়ে দিল খাবারের সমস্যা, চিকিৎসা নেই, কিভাবে নিষ্পেষিত হচ্ছে করোনা রোগীরা সরকারি হসপিটালে। বেসরকারি হসপিটালে যারা যাচ্ছে তাদের গলা কেটে নিচ্ছে, আর সরকারি হাসপাতালে কোনো পরিষেবা নেই, চিকিৎসা নেই, খাদ্য নেই। সেই বিষয়টি পরিষ্কার চলে এসেছে। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, রাজ্যে চিকিৎসা ব্যবস্থার নামে যে তামাশা ব্যবস্থা আপনি তৈরি করেছেন, সেই তামাশা ব্যবস্থা হাওড়ার করোনা রোগীর বক্তব্যের মাধ্যমে আজ সারা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে, জানতে পেয়েছে। করোনা মোকাবিলায় আরও অর্থের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী, সেখানেই এই দাবি জানান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী ডাকা মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে রাজ্যে করোনা মোকাবিলায় পরিকাঠামো গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আরও অর্থের দাবি করেন তিনি। করোনা পরিস্থিতির শুরু থেকেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য সবকটি বৈঠকে অংশ নেননি। আনলক পর্ব শুরু হওয়ার পরে প্রধানমন্ত্রী গত 16 ও 17 জুন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের কোনো কর্তা সেই বৈঠকে যোগ দেননি। এদিন ভার্চুয়াল বৈঠকে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন এবং রাজ্যের দাবি দাওয়া নিয়ে জোরালো সওয়াল করেন। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও পরিস্থিতি স্থিতিশীল। করোনা চিকিৎসায় রাজ্যে সরকারি হাসপাতাল ও সরকার নিয়ন্ত্রণাধীন বেসরকারি হাসপাতাল সক্রিয় রয়েছে। 100 সেফ হোম তৈরি করা হয়েছে, যার বেড সংখ্যা 7000। 24 ঘন্টা টেলিমেডিসিন সার্ভিস চালু রয়েছে, যেখানে 96 জন চিকিৎসক রয়েছেন। প্রতিটি জেলায় কোভিড ওয়ারিয়ার্স ক্লাব চালু করা হয়েছে, সদস্য সংখ্যা 1500। করোনা পরিস্থিতিতে রাজ্যের 100% মানুষকে রেশন দেওয়া হচ্ছে। রাজ্যের পাওনা অর্থ কেন্দ্র থেকে হাতে পেলে পরিকাঠামো গঠনে কাজে লাগবে। মৃত্যুর নিরিখে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও মালদহ দেশের হটস্পট জেলার মধ্যে রয়েছে। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, গুজরাট ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা অংশ নিয়েছেন। বিকাশ ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে করোনা মোকাবিলায় রুশ বিপ্লব রাশিয়ায় প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল এবং ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিন তার মেয়ের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুতিন নিজেই। এই নথিভুক্তিকরণের ফলে শীঘ্রই ভ্যাকসিনের গণ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে পুতিন জানিয়েছেন, কারণ ইতিমধ্যেই তারা এই করোনা ভাইরাসের ভ্যাকসিনের নথিভুক্তিকরণ করে ফেলেছেন। প্রথম টিকা গ্রহণ করেছেন পুতিনের মেয়ে। শুরু করা সম্ভব হবে বলেও তাদের বক্তব্য, যেভাবে কাজ চলছে তাতে গণ উৎপাদনের প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে। রাশিয়ার দাবি অনুযায়ী বিশ্বে এটিই হবে প্রথম করোনা ভ্যাকসিন। তবে বিশেষজ্ঞরা এই ভ্যাকসিন নিয়ে সন্দিহান, কারণ এখনও ভ্যাকসিনের চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়া চলছে। এই সুরক্ষা ও কার্যকারিতা এখনও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। তার আগেই ঘোষণা করা কতটা যুক্তিসঙ্গত সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা।
জন্মাষ্টমী উপলক্ষে কোচবিহারের মদনমোহন মন্দিরে হয়েছে বিশেষ পুজো, যদিও এবার করোনার কারণে সেখানে ভক্তদের ভিড় তেমন চোখে পড়ল না। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীর দিন প্রতি বছর কোচবিহারের মদনমোহন মন্দিরে অগণিত দর্শনার্থীর ঢল নামে। আয়োজন করা হয় বিশেষ পুজো ও অনুষ্ঠানের, কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে ছবিটা অন্যরকম। মন্দির চত্বর ফাঁকা, ভক্তদের প্রবেশে অনুমতি নেই। আড়ম্বরবিহীনভাবেই জন্মাষ্টমীতে মদনমোহন দেবের পুজো অনুষ্ঠিত হচ্ছে। তবে নিয়ম নিষ্ঠা মেনে আচার অনুষ্ঠান ও বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতির মাধ্যমে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর মদনমোহন দেবের পুজো। আমাদের নিয়ম নীতি একভাবেই হচ্ছে, কিন্তু এই করোনার জন্য ভক্তবৃন্দে আমাদের মূলদ্বার বন্ধ, কিন্তু পুজোর প্রবেশ নিষেধ। এই জন্য ভক্তবৃন্দ ছাড়াই আমাদের পুজো, আমাদের সরকারি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যথারীতি হচ্ছে। এটা আবার সন্ধ্যারতির পরে আমাদের জন্মাষ্টমীর যে বিশেষ পুজো, সেটা অনুষ্ঠিত হবে। করোনার জেরে বেশ কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল মদনমোহন মন্দিরের দরজা। এরপর মন্দির খুললেও এখনও ভক্তদের প্রবেশের অনুমতি নেই। ফলে প্রশাসনের নিয়ম মেনেই চলছে জন্মাষ্টমীর পুজো পাঠ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ।